দাদা বলেছে 150 টাকা, তো 150 টাকায় ফাইনাল। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে হুকুমের আকাশে। আপনার 550 আছে, 450 আছে। ঘুরে আসতে পারবে সেই তথ্য দেখতে পাচ্ছ। আজকে আমি আছি শিয়ালদা স্টেশনে, আর আমাদের এই পাশে আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর আমরা আজকে সকাল সকাল যাচ্ছি বোলপুর। তার কারণ সবাই জানো, একদম কাছেই রয়েছে দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমা মানে ওয়েস্ট বেঙ্গলের মোস্ট পপুলার জায়গা বোলপুর। পরে বলো না, আগে কেন বলিনি, যে তোমরা যদি বোলপুর যাবে ভাবছো দোলের সময়, তো হয়তো অনেকেই এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারোনি, তাই হয়তো তোমরা টিকিট কাটোনি। কোনো চিন্তা নেই, তোমরা জেনারেলে কিভাবে খুব স্মুথলি বোলপুর পৌঁছাতে পারবে তার কিন্তু পুরো ইনফরমেশন এই ভিডিওটাতে পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এই সাইডের ট্রেনটা আমাদের ট্রেন, জেনারেলে যাব। এটা হচ্ছে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিডিউল টাইম 6:50, পৌঁছাবে 9:23। বাকি কখন পৌঁছাবে তোমরা তো দেখতেই পাবে। এই দেখতে পাচ্ছ আজকে আমাদের টিকিট, 3 জনের টিকিট প্রাইস নিচ্ছে 225 টাকা, মানে 75 টাকা করে পার টিকিট। যেহেতু মেল মানে এক্সপ্রেস ট্রেনে উঠবো সেই জন্য। আর এই সামনে যাচ্ছে অরূপ আর যাচ্ছে পুষ্পিতা। আর এই দেখতে পাচ্ছ আজকে আমাদের ট্রেন 13-175 শিলচর এক্সপ্রেস। বেসিক্যালি আমরা ভেবেছিলাম যে লাস্টের দিকে জেনারেলটায় না উঠে ফার্স্টের দিকে জেনারেলে উঠবো, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। তাই চলো ঝটপট আগে ট্রেনে উঠি। আর এই দেখতে পাচ্ছ আপাতত জেনারেলের অবস্থা, ভিড়ভাড়টা কিন্তু যথেষ্ট আছে। তো দেখতে পেলে জেনারেলে ভিড় আছে কিন্তু যথেষ্ট। তোমাদের যদি এই ট্রেনটা জেনারেলে যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে একটু তাড়াতাড়ি আসতে হবে। যদি একটু তাড়াতাড়ি আসো তাহলে তোমরা অনায়াসে কিন্তু সিট পেয়ে যাবে। আমরা একদম 11th আওয়ার এসেছি, মানে একদম লাস্ট টাইম এসেছি, তো স্বাভাবিক ব্যাপার সিট তো আমরা পাইনি। তোমাদের যদি হয় তাহলে তোমরা একটু তাড়াতাড়ি আসবে, অনায়াসে সিট পেয়ে যাবে। কারণ সামনে দুটো বগি আছে জেনারেল, পেছনের দিকে দুটো বগি আছে জেনারেল। আপাতত আমাদের এই অবস্থা। টাইম আপডেট 6:52, মানে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সে কিন্তু ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আর আমরা চলেছি বোলপুরের উদ্দেশ্যে। দেখো চলে এসছে আজকে আমাদের প্রথম স্টেশন দক্ষিণেশ্বর। প্রচন্ড ভিড়, তাই নামার তো কোনো অবস্থা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আজকের প্রথম স্টেশন, এরপর ডাইরেক্ট বর্ধমান, আর তারপরে কিন্তু বোলপুর শান্তিনিকেতন। মানে মাত্র 2টো স্টেশনের ব্যবধানে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে শান্তিনিকেতন এই ট্রেনটাই চেপে। স্যাটারডে হওয়ার জন্য কিন্তু ট্রেনটার অবস্থা একটু বেশি ভিড়। ইউজুয়ালি এতটা ভিড় থাকে না, এর আগেও আমরা গেছি। আর বাকি আজকে এমনিও যেহেতু শনিবার, শনি রবি সোম মঙ্গল পরপর ছুটি আছে, সামনেই দোল, তো সেই জন্য ভিড়ভাড়টা একটু বেশি। আর যদি তোমরা মঙ্গলবার দিন যাচ্ছ মানে দোলের দিন, তাহলেও কিন্তু ভিড়টা থাকবে। তো ভিড় যে থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর পর থেকে একদম পুরো প্যাকটা বয়ে গেছে। দক্ষিণেশ্বরে হল ছিল 2 মিনিটে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অলমোস্ট প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি কাটিয়ে ফেলেছি। এখন বাজে 8:30। আর আমরা এখন ঢুকছি বর্ধমান জাংশন। নেক্সট স্টপেজই কিন্তু বোলপুর। এই ট্রেনটায় আসার সবচেয়ে বড় সুবিধাই এটা যে স্টেশন কিন্তু খুব কম। এর আগে দেখিয়েছিলাম দক্ষিণেশ্বর, এখন ঢুকছি বর্ধমান, এরপরেই বোলপুর। খুব কম স্টেশন থাকার জন্য ট্রেনটা কিন্তু অনেক তাড়াতাড়ি যায়। তো তোমরা অনায়াসে কিন্তু ট্রেনটাকে চুজ করতে পারো। বাকি জেনারেলের ভিড়টা তো তোমাকে অ্যাভয়েড করতেই হবে। এর আগেও আমরা বিভিন্ন জায়গায় গেছি জেনারেলে, তো এটা কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছ গরম গরম পুরিও চলে এসছে। তো বাড়ি থেকে যদি ব্রেকফাস্ট না করে আসো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, খাওয়ার দাওয়ার কিন্তু বর্তমানে আছে। আর এমনিও যেন বর্ধমানে কিন্তু অনেক খাওয়ার দাওয়ার পাওয়া যায়। সীতাভোগ তো বর্ধমানে একদম পুরো ফেমাস। আমরা নিচ্ছি আপাতত চিড়ভাজা। আমরা এখন চিড়ভাজা চলুন। টাইম আপডেট 9:37। আর আফটার অল আমরা কিন্তু পৌঁছে গেছি বোলপুর জংশন। 153 কিলোমিটারের টোটাল ডিস্টেন্স কভার করে আমরা পৌঁছেছি 9:37। 6:50 থেকে 9:37, বুঝতেই পারছো এই টাইমটা কিন্তু আমাদের লেগেছে। অলমোস্ট কারেক্ট টাইমে আমরা পৌঁছে গেছি। আর এই দেখতে পাচ্ছ আমাদের পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে।
অলমোস্ট 5 মিনিটের কাছাকাছি কিন্তু এখানে হল্ট আছে, অনেক লোক নামবে, অনেক লোক উঠবে। এবার আমরা বেরোবো বাইরে, আগে ব্রেকফাস্ট করবো, তারপরে লোকাল সাইট সিন ঘুরে দেখবো। তো চলো বাইরের দিকে যাই। আমার পেছনের ওয়ালটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইদিকে ম্যাক্সিমাম স্টেশনের কিন্তু এইটা দৃশ্যত্ব খুব সুন্দর লাগে দেখতে, ওয়াল আর্ট খুব বেশি দেখতে পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়ছি একদম বোলপুর স্টেশনের সামনে, আর এটা হচ্ছে বোলপুর স্টেশনের একদম সামনের দিক। আর এক্স্যাক্টলি তার উল্টো দিয়েই কিন্তু গীতাঞ্জলি রেল মিউজিয়াম, এটাও কিন্তু দেখার জায়গা, অনায়াসে তোমরা দেখতে পাবে। দেখো বোলপুর স্টেশনের বাইরে আমরা বেরিয়ে পড়েছি, আর এই দেখতে পাচ্ছ টোটো অটো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। তোমরা যখনই বোলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে, একটু এগোলেই দেখতে পাবে এরকম প্রচুর প্রচুর টোটো আছে। এদের সাথে কথা বলেই কিন্তু তোমরা সমস্ত সার্ভিস পেয়ে যাবে। আর আমাদের এই কাকা আমাদের ফেসবুকে মেসেজ করেছিল যে যাতে আমরা ওনার সাথে এসে দেখা করি, তো আমরা চলে এসেছি, ওনার সাথে দেখা করছি। ওনার টোটো করেই কিন্তু আজকে আমরা সারা দিনটা ঘুরবো। কাকার নাম সুব্রত, এবার ওনার সাথে আমরা পুরো জায়গা ঘুরে দেখবো, সমস্ত কিছু পুরো বোলপুরের সমস্ত ইনফরমেশন পাবো। আর তোমরাও কাকার কাছ থেকে জেনে নেবে যে তোমরা যদি আসো কত কম খরচে তোমরা পুরোটা কিন্তু ঘুরে দেখতে পাবে। দেখো আমরা কিন্তু ব্রেকফাস্টের আগেই আমাদের প্রথম জায়গায় পৌঁছে গেছি, সেটা হচ্ছে কবিগুরু হস্তশিল্প মার্কেট। ঠিক আছে, এটাকে বলে কবিগুরু হস্তশিল্প মার্কেট। আর একদম আমার সামনেই আছে যেখানে অ্যাকচুয়ালি পৌষ মেলাটা হয়। তাহলে চলো দেখে নিই। দেখো এইখানেই কিন্তু পৌষ মেলা অনুষ্ঠিত হয়। এই দেখতে পাচ্ছ বিশাল বড় মাঠ, বিশাল বড় উদ্যান। আর এটা কিন্তু পুরো হস্তশিল্প মার্কেট, যা প্রয়োজন ঘর সাজানোর জন্য আমার ধারণা অলমোস্ট সমস্ত কিছু এখানে পাওয়া যায়, এবং দারুণ দারুণ জিনিস। পৌষ মেলা গ্রাউন্ডে কিন্তু বাইরেই দেখতে পাচ্ছ এই হস্তশিল্প মার্কেট, দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। দেখো আমরা কিন্তু এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্ট খুব ইম্পর্টেন্ট। ব্রেকফাস্ট আগে সেরে নিই, তারপরে বাকি জায়গাগুলো দেখি ব্রেকফাস্টে কি কি পাওয়া যায়। দেখো অনেকগুলো দোকান আছে, বাবা যেমন একটাই যাবো। ব্রেকফাস্ট আজকে আমরা অর্ডার দিয়েছি ডিম টোস্ট। এই দেখতে পাচ্ছ আমাদের ডিম টোস্ট কিন্তু চলে এসছে। 1 প্লেট ডিম টোস্ট আমাদের পড়লো 30 টাকা। এদের হচ্ছে চাই জীবন, চা ছাড়া এরা কিন্তু বাঁচবে না। এদের না, এর হচ্ছে চাই জীবন। আমি চা না খেয়ে সারাদিন 3 দিন 4 দিন 5 দিন কাটতে পারবো, কোনো ব্যাপার না। ব্রেকফাস্ট ডান, আবার রেডি সাইট সিন করার জন্য। আর এই জায়গাটা কিন্তু প্রচন্ড ভিড় থাকে, প্রচন্ড ভিড়, একটু এদিক ওদিক করলেই ঠুকে দেবে। আচ্ছা, এটা হচ্ছে বিশ্বভারতীর ফার্স্ট গেট, এখান থেকেই ক্যাম্পাস চালু। আর এখানে আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাবে না, লেখা রয়েছে প্লেসমেন্ট সেল। আচ্ছা, এটা হচ্ছে রবি ঠাকুরের বর্দার বাড়ি। এটা হলো বিশ্বভারতীর সেকেন্ড গেট। এটা হচ্ছে হিন্দু ভবন, চায়না ভবন। এখানে চাইনিজ যারা আছে তারা কিন্তু এই বিল্ডিং এই পড়াশোনা করে। আর সঙ্গে বিশ্বভারতী ক্যান্টিনও আছে। দেখতে পাচ্ছ ডান পাশে লেখা রয়েছে বলাকা, এই হলো সেন্ট্রাল লাইব্রেরি। এই যে পাশের বিল্ডিংটাই হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু বিল্ডিং। আর ছাই ব্যাপার, এটা যেহেতু বিশ্বভারতীর লাইব্রেরি তো সেরকমই হওয়া উচিত। এই সেই জায়গা যেখানে বাচ্চারা কিন্তু গাছের তলাতে পড়াশোনা করতো। এই দেখতে পাচ্ছ মৃণালিনী দেবী পাঠশালা। এখনো কিছু লোকজন কিন্তু এখনো পড়াশোনা করছে। অ্যাকচুয়ালি বাইরের দিক দিয়ে এই দিকে দেখতে পাচ্ছ গার্ড দিয়ে দিচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে না। বাট একটু উঁচু করলেই তোমরা দেখতে পাবে যে এখনো কিন্তু বিশ্বভারতীর সেই প্রাচীন পন্থা গাছের তলায় বসে পড়াশোনা করার ব্যাপারটা কিন্তু এখনো এখানে বর্তমান। আমি চেষ্টা করবো জুম করে যদি কিছুটা দেখিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এই হচ্ছে সেই 3 পাহাড়ি বটগাছ, যেটা সহজ পাঠের একদম প্রথম পৃষ্ঠাতে যে ছবিটা থাকে, এটা হচ্ছে সেই বটগাছ। দেখো পরপর কিন্তু 3টে স্তর আছে। 1861 সালে রবি ঠাকুর বাবা যখন শান্তিনিকেতনে আসেন, তারপরে এই 1863 সালে এই গাছটা রোপণ করেছিলেন রবি ঠাকুরের বাবা মুন্সি দেবেন্দ্রনাথ ঠাকুর। এটাকে সহজ পাঠের প্রথম পৃষ্ঠাতে এই ছবিটা দেখতে পাবেন। এখানে রবি ঠাকুর বসে কোমরপাড়ায় গরু গাড়িয়ে
বোঝাই করা কৈশারি, গাড়ি চালায় বংশীবাদন, সংঘাতে যায় ভাঙনা বহর্তন। এই 4 লাইন কবিতা এখানে বসে লিখেছিলেন। আর হাট বসে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মাপারে। এই 2 লাইন কবিতা উনি শ্বশুরবাড়িতে বাংলাদেশে গিয়ে যোগ করেছিলেন। দেখতে হচ্ছে সামনে এক বর্ণরেখা পান্থশালা। এইটা হচ্ছে আপনার তালধ্বজ বাড়ি। রবি ঠাকুর যে কবিতাটা লিখেছিলেন, তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মেরে আকাশে, সেই বাড়িটা আপনার। এটা রামকিঙ্কর বেদ এই বাড়িটা তৈরি করেছিলেন। দেখতে পাচ্ছ তালধ্বজ, আর বাড়িটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, আর ঠিক তার মাথার ওপর দিয়ে তাল গাছটা। এখানে প্রত্যেক বুধবার এখানে উপাসনা করা হয়। সব ধর্মে, শিখ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ঈশান সব ধর্মে এসে এখানে প্রত্যেক বুধবারে সকাল 7টায় এসে উপাসনা করতে পারেন। এটা রবি ঠাকুরের বদ্দা 1892 সালে মহর্ষি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই উপাসনা গিয়ে উনি উদ্বোধন করেছিলেন, রবি ঠাকুরের বদ্দা। আর এটা দেখতে পাবেন প্রস্তবে যে ইয়েটা হয়েছিল শুটিংটা সৌমিত্রর, এই ছবিটা পুরোটাই দেখতে পাবেন এখান থেকে। এইটা হচ্ছে মেন বাড়ি আপনার। এটা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1861 সালে এই বাড়িটা তৈরি করেছিলেন। এটা হচ্ছে যে হেরিটেজ বিল্ডিং, যেটা শান্তিনিকেতনের বাড়ি বলা হয় আপনার। এখানে 1913 সালে 13 নভেম্বর যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন রবি ঠাকুর, তখন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। ও ভেতরে আম্রকুঞ্জ, বকুলবীথি, ওখানে তাকে সম্বোধনা দেওয়া হয়েছিল। আর ওই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, ওটা রামকিঙ্কর বেজের মূর্তি। ওটা যখন আলোটা পড়ে, তার সন্তানকে আপনি এখনো দেখলে বুঝতে পারবেন না, তার মনে হবে তার সন্তানকে মায়ের স্তন পান করাচ্ছে। এইভাবে মূর্তিটা তৈরি করেছেন রামকিঙ্কর বেজ। শুক্র, শনি, রবি তোমরা এই 3 দিনের মধ্যে যদি আসো, তাহলে কিন্তু এই বিল্ডিং এর ভেতরে ঢুকতে পারা যায়। 300 টাকা পার হেড চার্জ লাগে। বিল্ডিং এর ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু তার আশেপাশের জায়গাটা কিন্তু ভেতরে ঢুকে দেখতে দেয়। তা আমরা তো আজকে ঢুকবো না, কারণ আমাদের কাছে অত সময় নেই, কারণ আজকে আমাদের ফিরেও যেতে হবে, সেটা আমাদের সবসময় মনে রাখতে হয়। আর মিউজিয়ামের ভেতরে ঢুকতে চার্জেস লাগে 100 পার হেড। তলা যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদারের কাছে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন, তখনকার দিনে তো পালকি ছিল, পালকি করে এসে উনি ছাতিমতলাতে এসে প্রাণে আরাম পেয়েছিলেন। তাই রায়পুরের জমিদারের কাছ থেকে বলেছিল, আমাকে কিছু এখানে জমি দিয়ে আমি এখানে বসবাস শুরু করব। তাই রায়পুরের জমিদারের কাছ থেকে 1 টাকা বিনিময়ে 20 বিঘা সম্পত্তি এখান থেকে উনি নিয়েছিলেন। ছাতিমতলাতে বসে আপনার যত দোলের উৎসব দেখতে পাবেন, বা যত গান মেলার যে অনুষ্ঠান এখান থেকে আরম্ভ হয়। দোলে গান গাইতে গাইতে ভেতর দিকে যায়। 300 টাকা টিকিট, এটা ভেতরে ঢুকতে পাবেন। কেউ যদি দেখতে পাবেন ভেতরে আম্বরকুঞ্জ, বকুলবীথি, এগুলো সব ভেতরে ঘুরে দেখতে পাবেন। অনেক বড় জায়গা, বড় জায়গা আছে। এটা হচ্ছে মেন বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে পড়ছে উত্তরায়ণ। এখানে রবি ঠাকুরের 5টা বাড়ি আছে। বাড়িগুলো হচ্ছে শ্যামলী, কোনাক, দেউলি, উদিচি, কুনোচো। ওনার বিবাহিত গাড়ি, ওনার এখানে নোবেল যেটা পেয়েছিলেন এই বিল্ডিং এর মধ্যেই রাখা আছে। এটা ঘুরতে সময় প্রায় 2 ঘন্টা সময় লাগে এটা ঘুরে দেখতে। 10 টাকা। আচ্ছা, স্টুডেন্ট 10 টাকা। এই দেখতে পাচ্ছ লেখা রয়েছে 1128 একর জায়গা। টোটাল যে এরিয়াটা বিশ্বভারতীর, টোটাল কিন্তু 1128 একর কিন্তু টোটাল এরিয়াটা। আর এই টোটাল এরিয়াটার মধ্যে এই যে জায়গাটা আছে, এটা হচ্ছে মেন বিশ্বভারতীর মধ্যে কিন্তু পড়ে, পুরোটাই বিশ্বভারতীর মধ্যেই পড়ে। বৃহস্পতিবার যদি তোমরা আসো, তাহলে টোটো করেই ভেতরটা ঘুরতে পারো, কারণ বৃহস্পতিবার এই চত্বরটা কিন্তু বন্ধ থাকে। বাকি টাইমে টোটো কিন্তু একদম বন্ধ, বাকিটা পুরো হেঁটে ঘুরতে হয়। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এন্ট্রি গেট আছে, এর ভেতর ঢুকতে পাওয়া যায়। আর এর ভেতর ঢুকলেও অ্যাটলিস্ট 2 ঘন্টা কিন্তু সময় লাগে। এই সাইডে দেখতে পাচ্ছ লাইব্রেরি আছে, আর্কাইভস আছে, মিউজিয়াম আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা বাড়ি আছে। অলরেডি তোমরা কিন্তু শুনে নিয়েছো। অল ওভার মানে বিশ্বভারতী আর বোলপুর কিন্তু একটা বিশাল বড় কনসেপ্ট। একদিনে পুরোটা কভার করা অলমোস্ট ইম্পসিবল। তো এখানে ভেতরে ঢুকলে বলছে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এবার উনি যেহেতু আমাদের গাইড, তো যেহেতু আমরা আগেই চলে এসেছি, তো আমাদের আরো অনেক জায়গায় আছে, তো ওনাকে তো ছাড়া যাবে না। তো সেই জন্যই আমরা আপাতত ভেতরে ঢুকছি না। বিকেল 5টা অবধি এন্ট্রি আছে, সকাল 10টা থেকে। যখন আমরা এখানে বোলপুর একটা রাত্রি কাটাবো বা তারাপীঠে থাকবো, সেরকম জায়গায় থাকলে তাহলে কিন্তু আমরা এসে একবার ভেতরটা তোমাদের দেখিয়ে দিয়ে যাবো। তো চলো বাকি পার্টটা দেখে নি। ঈশা, এটা পুরো এই থামটার মধ্যে দেওয়া আছে, দেখতে পাবেন। হ্যাঁ, এটা থামটার মধ্যে সা রে গা মা পা দা নিশা, আপনি ঠোঁটে যেভাবে উচ্চারণটা করবেন সেইভাবে এই থামটার মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার কলা ভবন। এটা শুনতে পেলে, এটা হচ্ছে কলা ভবন। আর এই যে থামটা আছে, থামটার মধ্যে যেভাবে উচ্চারণ করতে হয় সারে গামা পাধানিসা, সেইভাবেই এই থামটাতে কিন্তু তৈরি করা আছে। মানে মুখের যে ভাঁজটা পড়ে, যেভাবে হা হয় সেইভাবেই ওটা তৈরি করা।
হ্যাঁ, নন্ডার আর্ট গ্যালারি। এটা খুলবে আপনার, এটা টিকিট লাগে না, এটা সর্বসাধারণের লেগে খোলা, খুলে 10টা থেকে 5টা অবধি। এখনো পর্যন্ত নাটক হয়, যেটা ইউটিউবে বা ফোনে বা আপনি টিভিতে দেখতে পান। আর এখানে প্রথম নাটক রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বৌদির সাথে, কাদম্বরী দেবীর সাথে রক্তকরবী প্রথম নাটক এই অনুষ্ঠান হয়েছিল। আর এই যে এত বড় পুরো বিল্ডিংটা দেখতে হচ্ছে, পুরো কিন্তু একটাই হল, পুরোটা একটা সিঙ্গেল হল, এতটাই বড়। এটা ওই যে আদিবাসী এক সাঁওতাল পরিবার, আদিবাসী এক মহিলা, এক ভদ্রলোক কাজের সন্ধানে বাইরে যাচ্ছে, ঝুড়িতে দেখুন বাচ্চা, সাইডে কুকুর, মাথায় তালায়, কাঁধে বাঁক, কাজের সন্ধানে বাইরে যাচ্ছে আদিবাসী সাঁওতাল পরিবার। এটা রামকিঙ্কর চুনসুরকি নুড়ি পাথর দিয়ে তৈরি করেছিলেন। মালঞ্চ যে বাড়িটা দেখতে পাচ্ছেন রবি ঠাকুর উপন্যাসে, এটা রবি ঠাকুরের ছোট মেয়ে মীরা দেবীর বাড়ি। এটা রবি ঠাকুরের ছোট মেয়ে বাস করতেন এই বাড়িটা, এখন কিছু হয় না তো, সব সেন্ট্রাল হাতে চলে গেছেন এখন। উনি যখন মারা যান তখন গান্ধীর হাতে দিয়ে গিয়েছিলেন। মা কিন্তু তাকাইছে না, হেঁটেই চলে যাচ্ছে, কিন্তু মাসি মুখ ঘুরে তাকিয়েছে। কিন্তু মায়ের কি দরদ নাই, এটা একটা আঞ্চলিক ভাষা, মানে এটা বুঝিয়েছে। এরকম কি করবে। বোলপুরের আসল দ্রষ্টব্য রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অ্যাকচুয়ালি বোলপুরের মানে মেন অ্যাট্রাকশনই কিন্তু এটা। তো যদি এইটাকে পুরো দেখতে হয় তাহলে একটা দিন কিন্তু এইখানটা দেখতেই চলে যায়। একদিনের জন্য এসে বোলপুরে সবকিছু দেখে ফিরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে যখনই আসবে অ্যাটলিস্ট হাতে একটা দিন সময় নিয়ে আসবে, তোমাদের সমস্ত কিছু কিন্তু দেখা হয়ে যাবে। ভেতরে অসাধারণ অসাধারণ জিনিসপত্র আছে, যেগুলো কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো মিসও করছি, কারণ আমাদের হাতে অতটা বেশি সময় নেই। অ্যাকচুয়ালি অত সময় তো আমাদের কাছে থাকে না, কারণ আলাদা আলাদা জায়গায় যেতে হয় আমাদের। তো তোমরা যখন আসবে তোমরা কিন্তু চেষ্টা করবে দেখার। আর সঙ্গে তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে ভেতরে নিয়ে আসতে পারবে। পার্সোনাল কোনো রকম গাড়ি নিয়ে গেলে কিন্তু ভেতরে একেবারেই ঢুকতে দেবে না বৃহস্পতিবার ছাড়া। আর এই পুরো চত্বর কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে, তো একেবারেই বৃহস্পতিবার আসবে না। বৃহস্পতিবার কিন্তু ম্যাক্সিমাম মিউজিয়াম বন্ধ থাকে। তো করতে আমরা দেখতে পেলাম বিশ্বভারতীর ভেতরে তো অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু কাঁচা আম পোড়া এটা স্পেশাল ব্যাপার। অসাধারণ খেতে, গরমকালের জন্য একদম জাস্ট অমৃত। আর হালকা বরফ দিয়ে খুব সুন্দর খেতে হয়েছে। কেমন? বাহ, আমি তো এনজয় করছি, আমি তো স্বর্গে পৌঁছে গেছি। 1 গ্লাস আমপোড়া শরবত 20 টাকা। আমপোড়া খেয়েই আমরা কিন্তু আবার চলে এসেছি পেয়ারা মাখা খেতে। দারুণ খেতে, প্রচন্ড ঝাল হইতো। দেখো, এই হলো নন্দলাল বোসের বাড়ি। সহজ পাঠের ভেতরে যে আঁকাগুলো আঁকা হতো সেটা কিন্তু উনি নিজের হাতে এটা করতো। আর এখানে দেখতে পাবে লেখা রয়েছে নন্দ, ঠিক আছে? এই হচ্ছে সেই নন্দলাল বোসের বাড়ি। এন্ট্রি রেস্ট্রিক্টেড, এর ভেতরে আর যাওয়া যায় না। নাম প্রতীচি। আর বাড়িটা নোবেলজয়ী অমর্ত্য সেনের। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো কিন্তু বাড়ির ভেতরটা। আর এখানে কিন্তু অমর্ত্য সেন এখনও আসে। এই বছরও নাকি বইমেলার সময় অমর্ত্য সেন এখানে এসে থেকে গেছেন কিছুদিন। আর এটা কিন্তু বিশাল বড় বাড়ি। অমর্ত্য সেনের বাড়ির ভেতরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি চেক পয়েন্ট রয়েছে। নন্দলাল বোস আর অমর্ত্য সেনের বাড়ি দেখে আমরা কিন্তু চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। এই সৃজনী শিল্পগ্রামে কিন্তু এন্ট্রি আছে। এন্ট্রি ফেয়ার দেখতে পাচ্ছ, অ্যাডাল্ট 30 টাকা, চাইল্ড 10 টাকা, 5 থেকে 12 বছরের জন্য। স্টুডেন্ট হলে 10 টাকা। যদি ক্যামেরা নিয়ে ঢুকতে তাহলে 50 টাকা। আমরা ক্যামেরাটাকে অ্যাভয়েড করব, আমরা ভেতরের ভিডিওটা কিন্তু ফোনে করব। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো কিন্তু এই জায়গাটা। চলো একবার ভেতরে যাই, আগে টিকিটটা কাটি, কেটে ভেতরটা দেখে আসি। দেখো, এই আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রামে। দেখতে পাবো লোক মহোৎসব, পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব 2025 লেখা আছে, মানে এটা লাস্ট ইয়ারের একদম শেষ দিকে বানানো গেট। আর ভেতরে ধূমপান কিন্তু একদম নিষেধ। এর আগের বারও দেখেছিলাম বিভিন্ন রকম আর্কিটেকচারাল স্ট্রাকচার কিন্তু এই দুপাশ দিয়ে তৈরি করা আছে। যেমন আমি দেখতেই পাচ্ছি বেসিক্যালি এটা কিন্তু মেটাল দিয়ে তৈরি।
অথচ কত সুন্দরভাবে তৈরি। এর আগের বার যখন এসেছিলাম তখন আলাদা আলাদা স্ট্রাকচার ছিল, এখন যখন এসেছি এখন কিন্তু একদম নতুন এক ধরনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আর এইটা দেখো, হোয়াট আ বিউটিফুল আর্ট। মানে যাদের আর্টের নলেজ আছে তারা তো খুব ভালোভাবে ডিসক্রাইব করতে পারবে, আমার সেই ধরনের নলেজ নেই, বাট দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। এই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন স্টেটের আলাদা আলাদা কালচার, সেখানকার বাড়িগুলো, তাদের বাইরের চিত্রকলা, ভেতরগুলো কীরকম হয় সেগুলো কিন্তু বানিয়েছে। এই দেখতে পাচ্ছ, যদি ভেতরে ঢুকতে হয় তাহলে জুতো খুলতে হবে। চলো জুতো খুলে নিই, জুতো খুলে একবার ভেতরে ঘুরে আসি। এই পার্টটা হলো উড়িষ্যা। উড়িষ্যার যে শিল্পকলা, চিত্রকলা দেখতে পাচ্ছ কি সুন্দর। ভেতরগুলো, ঘরগুলো কীরকম হয়, কীরকম বিছানা হতে পারে, উড়িষ্যা যে ঘরগুলো আছে তাদের ভেতরে কিভাবে তারা কালচারাল যে হেরিটেজগুলো কী করে প্রিজার্ভ করতে পারে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে তৈরি করা আছে। আর অবশ্যই বাইরে লেখাই আছে জুতো পরে ঢোকা একেবারে বারণ। তো যখনই আসছো জুতো পরে কিন্তু একেবারেই প্রবেশ করবে না। দেখতে পাচ্ছ বাইরের চিত্রকলা কিন্তু অসাধারণ। আর এই যে সোজা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু উড়িষ্যা মানেই বুঝতে পারছো জগন্নাথ দেবের বাড়ি। আর সেই জন্য এখানে কিন্তু সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দিরও দেখা যাচ্ছে। আর ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিকিমের বাড়ি বানানো আছে। দেখো এখানে বড় বড় করে লেখা রয়েছে সিকিম, ঠিক তার পাশেরটা হচ্ছে বিহার। দেখো সিকিমের পারম্পরিক বাড়িগুলো কিন্তু অনেকটা এরকম, তাদের আর্ট, তাদের কালচার, তারা কি ধরনের দেবদেবীর যে পুজো করে, তাদের যে ছবি, সেগুলো কিন্তু খুব সুন্দর আছে। এখানে দেখতে পাচ্ছি আগুন জ্বালানো, মানে উনুন বানানো আছে, মানে মোস্ট পপুলার। তো দেখতে পাচ্ছ সিকিমের মুখোশ কিন্তু এখানে এনে রাখা হয়েছে। এই একটা গ্রাম ঘুরে কিন্তু একটা মানে আমাদের ভারতবর্ষের যে নানা বৈচিত্র্যপূর্ণ কালচার, এগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পেরে যাবে। একটা জিনিস সবচেয়ে বেশি আমার ভালো লাগছে, সেটা হচ্ছে এই ফুল গাছগুলো, কালারগুলো এত সুন্দর এসেছে, জাস্ট কিচ্ছু বলার নেই। একবার একটু কাছ থেকে তোমাদের দেখাই, আমাদের ওখানেও সেম এই ফুলগুলো কিন্তু হয়, এগুলোকে একটু কাগজি ফুল বলে, বাট এখানকার মতন কালার আমাদের ওখানকার ফুলগুলোর মধ্যে আসে না। আর আমরা এবার চলে এসেছি বিহার। তো এই হলো বিহারের একটা ছোট্ট ঘর, চলো ভেতরে যাই। এই বিহারের লোকজনদের ইউজ করা বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা মূর্তি তৈরি করা আছে। ওয়াল আর্টগুলো খুব সুন্দর। তারা যে ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করতো সেগুলো সমস্ত কিছুই কিন্তু একদম ইনট্যাক্ট আছে। এত সুন্দরভাবে এখানে পুরো বিষয়টাকে প্রিজার্ভ করা হয়েছে। যেরকম ভাবে তিনটে দেখালাম ওরকম তিনটে না, এরকম কিন্তু প্রচুর আছে। এপাশে দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড আছে, এপাশে আসাম আছে, এই সাইডে কিন্তু মণিপুর আছে। তো তোমরা যখনই আসবে একবার কিন্তু সৃজনী শিল্পী গ্রামটাকে অবশ্যই ভিজিট করবে। তোমরা সৃজনী শিল্পী গ্রামে এলে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো মার্কেট। মানে এখানে কিন্তু সেম বোলপুরের পুরনো হস্তশিল্প কিন্তু দেখতে পাওয়া যায়, সঙ্গে দেখতে পাওয়া যায় এরকম লোকগীতির সাথে লোকাল ডান্স। তো চলো আগে এইটা এনজয় করি। থেকেই দেখিয়ে দিয়েছিলাম যে এখানেও কিন্তু একটা ছোটখাটো হাট আছে। তো তোমরা চাইলে এখান থেকে বিভিন্ন রকম হস্তশিল্প অনায়াসে এখান থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারো। তুমি মোর জীবনের সাধনা বন্ধুরে, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমারই মন বোঝো না, ও তুমি জানো না। বোলপুরের লোকগীতি বা বাউল গীতি কিন্তু আমরা শুনে নিলাম। এরপর আমরা এখান থেকে বেরোবো, যাবো সোনাঝুরি হাটে। তার আগে দেখবো হয় আমরা ওইখানে গিয়েই আগে লাঞ্চটা করব, আদারওয়াইজ পরেও লাঞ্চ করতে পারি, কারণ আজকে আমাদের শেষ ডেস্টিনেশন হবে কঙ্কালীতলা, তারপরেই আমরা ফিরে যাব। তো আগে চলো একবার
এখান থেকে বেরোই আর দেখি আর কি কি দেখতে পাওয়া যায়। ও তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। দেখো এবার আমরা চলে এসেছি বুদ্ধিস্ট টেম্পেলে। এটা কিন্তু বুদ্ধিস্ট টেম্পল, দেখতে পাচ্ছ কি সুন্দর 34 ফুট উঁচু একটা বুদ্ধ স্ট্যাচু তৈরি হয়েছে। তো চলো যদি ভেতরে ঢোকা যায় তাহলে একবার ভেতর থেকে ঘুরে আসি। আমরা কিন্তু ছোটবেলায় পড়েছিলাম গৌতম বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ। এইখানে কিন্তু সেই অষ্টাঙ্গিক মার্গ লেখা রয়েছে, আর এখানে কিন্তু পঞ্চশীল লেখা রয়েছে। আমাদের বাঁদিকে কিন্তু শুরু হয়ে গেছে সোনাঝুরি হাট। আমরা অলমোস্ট সোনাঝুরি হাটের কাছে পৌঁছে গেছি। আমরা এখন সোনাঝুরি হাট ঘুরে দেখব, আর তারপরে আমরা করব লাঞ্চ, আর লাঞ্চ করেই আমরা পৌঁছে যাব কঙ্কালীতলার উদ্দেশ্যে। দোল আমাদের এবছরে শিশুনি শিল্পগ্রাম, আচ্ছা নবনানন্দা, আচ্ছা জামমনি খেলার মাঠ, আচ্ছা, আর হবে আমাদের কঙ্কালীতলা মায়ের মন্দির। এই 4টে জায়গায় এবছর দোলযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তো দাদার কথা তো শুনে নিলে এই বছর কিন্তু সমস্ত জায়গাতে দোল হচ্ছে না, যে যে জায়গাগুলোতে দোল হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই ওপেন ফর অল, মানে প্রত্যেকে এসে দোল খেলতে পারো। তো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তোমরা অনায়াসে আসতে পারো দোল খেলার জন্য। বাট যেই সময় দোল খেলবে ওই টাইমে কিন্তু, যেমন সোনাঝুরি হাট কিন্তু সেই সময় বন্ধ থাকবে। ইনফরমেশন পেয়ে গেলে এবার চলো সোনাঝুরি হাটটা ঘুরে দেখতে পাচ্ছ। সোনাঝুরি হাট কিন্তু অলরেডি বসে গেছে। সোনাঝুরি হাট কিন্তু প্রত্যেক দিন বসে না, শনি, রবি আর বুধ সপ্তাহের এই 3 দিনই মাত্র বসে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জামা কাপড় কিন্তু এখানে রয়েছে। অনেক দোকান আছে কিন্তু এখানে, প্রচুর দোকান। তোমরা সোনাঝুরি হাটে এলে এই দাদাকেও পাবে, একদম নামলেই দাদার দোকান। তোমরা অনায়াসে সেখানে এসে কিন্তু এই সুন্দর সুন্দর জামা কাপড়গুলো দেখতে পারো, কিনতে পারো। আর দাদা বলেছে ছেলেদের শার্ট পাঞ্জাবিও পাবে, মানে ছেলেদের মেয়েদের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। তো তোমরা এলে কিন্তু অবশ্যই কিনতে পারবে। চলো একটু ঘুরে দেখি কিরকম কিরকম নাম হয় শাড়ি। আমাদের এখানে 200 টাকা শাড়ি স্টার্টিং আছে, প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা নাম আছে, প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা নাম আছে, মানে এখানে যতগুলো শাড়ি এভাবে ভ্যারাইটি রাখা রয়েছে সব আলাদা আলাদা নাম আছে। এটা একটা হবে মণিপুরি কটনের মধ্যে, একটা মাল কটন হবে, একটা হাতের মধ্যে আসবে অ্যাপ্লিকের মধ্যে। আচ্ছা, এটা একটা মডার্ন সিল্ক হবে, দেখতে পারেন। এটা কত? এটা 1250 টাকা দাম আছে। আচ্ছা বাহ, 1250 টাকা দাম, দেখতে পাচ্ছ এই যে 1250 টাকা দাম আছে, দিলে কম হয়ে যাবে, ডিসকাউন্ট হবে। এগুলো সব ডিসকাউন্টে পেয়ে যাবে তোমরা। আর কি সুন্দর দেখো হাতের কানে কারুকার্যটা দেখো একবার, কত সুন্দর। কারোর অপশনে দেখতে পারেন, হোলসেলের মধ্যেও পাওয়া যাবে, পাইকারি রেটেও পাবে। দেখতেই পেলে কীরকম রেঞ্জে তোমরা শাড়ি পাবে। 50 দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আছে মেয়েদের কেনা, সেখানে 50 প্রাইস অলরেডি এই যে তার সাথে পুষ্পিতা কিনে নিয়েছে। হাতের কাজের জিনিস দারুণ। এটা 650, আর এটা আর বাকি সুতির আপনার 550 আছে, 450 আছে, 650 আছে। দেখতে পাচ্ছ এগুলো বলছে 650, 550, আর নেওয়ার সময় কিছুটা ডিসকাউন্ট হবে বলেছে। চলো আবার একটু এগিয়ে যাই, দেখি। দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর ল্যাম্পশেড আছে। ডেফিনেটলি জেনারেলে না যেতে হলে হয়তো আমি কিনতাম, বাট জেনারেলে যাবো তো এগুলো কিনে নিয়ে যাওয়া সম্ভব। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ছেলেদের পাঞ্জাবি, খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে। মাত্র 150 টাকায় কিন্তু হাফাতা শার্ট শুরু হয়ে যাচ্ছে। এমনি ফুল হাতা শার্ট থাকে না, আচ্ছা কুর্তা হবে। দেখতে পাচ্ছ আমার ওই এই কুর্তাটা খুব পছন্দ হয়েছে। কি প্রাইস আছে এটার? এটা 250 দাম বলি, ডিসকাউন্ট হয়ে। আচ্ছা 250 দাম বলছে, ডিসকাউন্ট হবে। এটা 42 সাইজের, আমার বেশ পছন্দ হয়েছে। একটু ধরে দেখি, হ্যালো, সুতির তো? হ্যাঁ চলো এটা আমি নিয়ে নিই। দারুণ দারুণ। দাদা বলেছে 150 টাকা, তো 150 টাকায় ফাইনাল। সরুই ছিল। আর এটা আমি নিচ্ছি। ধরে প্রচণ্ড সফট মনে হলো, ওই জন্যই আমি নিলাম। কারণ আমি যদি পরে কমফোর্টেবল না পাই, সাধারণত আমি এই ধরনের জিনিস কিনি না, কটন হলেই আমি কিনি। দেখতেই পাচ্ছ আমি একটা গেঞ্জি পরে আছি, এটা কমপ্লিটলি কটনের। দেখো মাত্র 60 টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর একতারাগুলো তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো। 60 টাকা থেকে শুরু, তারপরে অনেক রেঞ্জ অবধি আছে। তোমরা কিন্তু অনায়াসে ঘর সাজানোর জন্য নিয়ে যেতেই পারো। এই দেখো একটা দাদা হাতে তুলে নিয়েছে, আর সেটা কিন্তু বাজানোও যায়, এমন নয় যে শুধু শোপিস, তোমরা কিন্তু চাইলেই বাজাতে পারো। তাহলে এইটাও আমরা নিচ্ছি।
এই দেখো চলে এসেছি আমাদের ভেজ থালি, আমাদের দুজনের ভেজ থালি, ওর এক থালি। ভেজ থালির মধ্যে কী কী আছে দেখতে পাচ্ছ, ভাত, ডাল, পাঁপড়, আলু পোস্ত, সঙ্গে একটা সবজি, সঙ্গে আচার। দেখা যাক। আজকে আমরা লাঞ্চে নিয়েছি হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে রয়েছে ভাত, ডাল, তার সাথে রয়েছে একটা সবজি, পাঁপড়, রিজনেবল প্রাইস। যাক, আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। যথেষ্ট রিজনেবল প্রাইস ছিল। 70 টাকা করে ভেজ থালি, 80 টাকা করে এগ থালি। পুষ্পিতা এগ থালি নিয়েছিল, আমরা নিয়েছিলাম সব ভেজ থালি। এবার আমরা সবাই যাবো কঙ্কালীতলা। চলো বেরিয়ে পড়ি ঝটপট। আমরা কিন্তু 51 সত্যিপীঠে আর এক সত্যিপীঠ কঙ্কালীতলায় পৌঁছে গেছি। এবার আমরা যাব ভেতরে। খাওয়া দাওয়া করে এসেছি, তাই অযথা পুজো দেবো না। এখানকার আসল সৌন্দর্য কিন্তু এই পলাশ ফুলে। যেই না দেখালাম অমনি একটা ওপর থেকে টুক করে পড়লো। অ্যান্ড ইটস লুক সো প্রিটি, খুব সুন্দর লাগছে দেখতে। চলো এবার মন্দিরের ভেতরে দিয়ে যাই। দেখো, অন্যান্য মন্দিরের মতন কিন্তু এখানেও আশেপাশে যথেষ্ট দোকানপাট আছে। পুজো দেওয়ার যা যা সামগ্রীর প্রয়োজন তার সমস্ত কিন্তু এই দোকানগুলোতে পেতে পারো। একটা ফল দিয়ে কিন্তু তোমরা এই ডালাগুলো পেতে পারো 50 টাকা। 50 টাকা হচ্ছে মিনিমাম ডালা। 50 টাকা থেকে কিন্তু শুরু। তুমি যত অ্যামাউন্টে তুমি দিতে চাইছো সেরকম অ্যামাউন্টে কিন্তু তোমরা দিতে পারবে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু ডালা একদম সুন্দর করে সাজানো আছে। ইভেন শাড়িও আছে, তোমরা চাইলে শাড়িও নিতে পারো। ওপরে বড় বড় করে লেখা রয়েছে জয় মা কঙ্কালী। চলো ভেতরের দিকে যাওয়া যাক। এইখানে তোমরা চাইলে জুতো খুললে উপরে উঠতে পারো। এই দেখতে পাচ্ছ মায়ের মন্দির, আর এখান থেকে সোজা গেলেই কিন্তু এখানে পুজো দেওয়া যায়। দেখো এইখানে কিন্তু যেটা লেখা হয়েছে 51 পীঠের শেষ পীঠই কঙ্কালীতলা। এখানে এই যে কুণ্ড আছে, এই কুণ্ড মানে এই যে পুকুর বলতে পারো, এর ভেতরেই তো মায়ের কাখাল আছে। তো এই জলটাকে শান্তির জল হিসেবে ইউজ করা যায়। কঙ্কালীতলার মেন যে সতীপীঠ সেটা কিন্তু এই কুণ্ডটাই। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সোনাঝুরি হাটের মতনই নানান জিনিসপত্রের সমারোহ। তো তোমরা যদি এমন দিনে আসছো 3 দিন ছেড়ে, যেদিন সোনাঝুরি হাট বসছে না, সেদিন কিন্তু চাইলে কঙ্কালীতলা থেকেও তোমরা তোমাদের পছন্দ মতন জিনিসের শপিংও কিন্তু করে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। ছোটবেলায় কবিতা পড়েছিলাম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাটে জল থাকে। এই দেখতে পাচ্ছ এই নদীটা হচ্ছে কোপাই নদী। এই নদীকে নিয়েই কিন্তু লেখা। যাক, আজকের মোটামুটি সারাদিন যা আমরা ভেবে বেরিয়েছিলাম, যা যা করবো, যা যা দেখবো, তা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ আজকে বিকেলের চা আমরা নিয়ে নিয়েছি। যা যা লোকাল সাইট সিন সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই কঙ্কালীতলাতেই আছি, এখন চা খাচ্ছি। এবার এখান থেকে সোজা বেরিয়ে যাবো স্টেশনের দিকে। তাহলে চলো বেরোই, চাটা খেয়ে নিই, তারপরে স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো আজকের আমাদের লাস্ট স্পট চলে এসছে প্রান্তিক স্টেশন। কারণ আমরা এরপর যে ট্রেনটা ধরবো সেটা প্রান্তিক থেকেই ধরবো। এটা তোমাদের দেখানোর জন্য যে আমরা যখন এসছিলাম হচ্ছে বোলপুর স্টেশনে, কিন্তু তোমরা চাইলে বোলপুরের বদলে বোলপুরের আগের স্টেশন মানে প্রান্তিক থেকেও কিন্তু ট্রেন ধরতে পারো। যেহেতু প্রান্তিক বোলপুরের আগের স্টেশন, তুলনামূলক একটু ছোট স্টেশন, তো এখান থেকে তোমাদের ট্রেনে উঠলে তুলনামূলক হয়তো একটু ফাঁকা পেতে পারো। সেই জন্যই আমরা চুজ করেছি যে আমরা প্রান্তিক থেকে ট্রেনে উঠবো। তো তোমরা তো সারাদিন দেখলে, আমরা এই দাদার সাথে পুরো জায়গাটা ঘুরে দেখলাম, আর আমি তো বলবো আমি 100% স্যাটিসফাই। তো তোমরাও যদি আসো, তোমরাও কিন্তু সুব্রতদার সঙ্গে যোগাযোগ করে পুরো জায়গাগুলো ঘুরতে পারো, সঙ্গে সত্যিপীঠে দর্শন করতে পারো। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9933103709। আমাকে বোলপুরের স্টেশন থেকে নেমে ফোন করলে আমি স্টেশনেই থাকবো আপনার। ওখান থেকে আপনার থেকে তুলে পুরো সাইট সিন করি, আবার ট্রেন ধরিয়ে দিই আপনার। ব্যাস, তাহলে বুঝতেই পারছো, তোমরা কিন্তু আসার আগেই দাদাকে কল করে দেবে পৌঁছানোর আগে, যাতে তোমাদের জন্য দাদা ওয়েট করে আর তোমাদের নিয়ে পুরো সাইট সিনটা কিন্তু করি আবার পৌঁছে দেবে। আর ইউজুয়ালি তুমি কত করে নাও এই লোকাল যে পুরো সাইট সিনটা? আমরা লোকাল সাইট সিন আমি পার ডে 800 টাকা করে নিই।
কঙ্কালীতলা মায়ের মন্দির নিয়ে। আচ্ছা, কতজন যেতে পারে তোমার টোটোতে? আমার টোটোতে 5 জন যেতে পারে আপনার। ঠিক আছে। আর দাদা বলেছে আমাদের চ্যানেল দেখতে যদি আসে তাহলে কিন্তু ডিসকাউন্টও দিবে। ডিসকাউন্ট দেবে তো? হ্যাঁ, ডিসকাউন্ট তো ডিসকাউন্ট দিয়ে দেবে। এসে বলবে আমাদের চ্যানেলের ভিডিও দেখে এসেছে। তাহলে আপাতত আমরা দাদাকে ছুটি দিয়ে বাড়ি পাঠাই আর আমরা আমাদের বাড়ি চলে যাই। দেখো, আফটার অল আমরা চলে এসেছি প্রান্তিক স্টেশন। এই প্রান্তিক স্টেশন থেকে আমরা ফেরার ট্রেন ধরবো, জয়নগর এক্সপ্রেস ধরবো, পৌঁছাবো ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি ট্রেন হয়ে বাড়ি ফিরে যাব। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও থেকে তোমরা পুরো ইনফরমেশন পেয়ে গেছো। যারা এই আগামী দোল পূর্ণিমা উৎসবে বোলপুরে আসতে চাইছো, এখানে দোল খেলতে চাইছো, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের বন্ধুরা যারা বোলপুরে আসতে চাইছে তাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলবে না। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক এন্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আল সো সুন টু দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট সরজিৎ। বাই বাই। বাই বাই। আরো বলছে বাই বাই, বাই বাই এগেন।